বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বি বিক্রম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারম্যান রাওয়া এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক সেমিনারে আলোচনা সভায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি রাওয়া চেয়ারম্যানকে এবং রাওয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সত্তার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের এক অনন্য স্তম্ভ এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ব্রিটিশ ইন্ডিয়া থেকে পাকিস্তান এবং ভারতের অভ্যুদয়ের পরপরই আমাদের এই পরমপ্রিয় রেজিমেন্ট জন্মলাভ করে। জন্মলাভের পর থেকেই আমাদের জাতীয় জীবনে অনন্য অবদান রেখে চলেছে এই রেজিমেন্টটি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম.এ. গনিকে। একটি ডিসিপ্লিন ফোর্সের অন্তর্গত হয়েও আমাদের স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে এর সদস্যরা স্বাধীনতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে এসেছে। অপারেশন সার্চলাইট শুরুর পরপরই এই রেজিমেন্টের অকুতোভয় সদস্যরা দেশমাতৃকার জন্য বিদ্রোহ করেছে। শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়ার দীপ্ত কণ্ঠে স্বাধীনতা ঘোষণা একদিকে যেমন পুরো জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলেছিল, তেমনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যকে দিয়েছিল অসীম সাহস, অবিচল আস্থা এবং দৃঢ়তা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসাবে আমরা স্বভাবতই গর্ব করতে পারি, কারণ এই রেজিমেন্টের অকুতোভয় সদস্য শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম দৃপ্ত কণ্ঠে আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দ্বিতীয়, এই রেজিমেন্টের সদস্যরাই সর্বপ্রথম দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধের সূচনা করে। মুক্তিযুদ্ধের সময় যে তিনটি ফোর্স গঠিত হয়েছিল তার সবগুলোই গঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোকে নিয়ে। উপস্থিত সুধী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যাত্রা শুরু হয়েছিল বাঙালির শৌর্য, বীর্য, দেশপ্রেম এবং দেশমাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক হিসাবে। আমাদের স্বাধীনতার পূর্বে এবং পরবর্তীতে বেশ অনেক দিন এই মহান রেজিমেন্ট তার মহামূল্যবান ঐতিহ্যকে ধারণ করেছে। তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে আমাদের ইতিহাস ও ঐতিহ্য থেকে আমরা বেশ খানিকটা দূরে সরে এসেছি। এখানে অনেক জ্যেষ্ঠ সদস্য আছেন, জ্যেষ্ঠ অফিসার আছেন যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্ম এবং এর পরবর্তী কার্যক্রম দীর্ঘদিন ধরে নিজ চোখে দেখেছেন। সুতরাং এর ইতিহাস তারাই বলবেন এবং তাদের বলাই সাজে। আমি পুরোটা দেখিনি, সুতরাং আমি সেদিকে যাব না। আমি আমার বক্তব্যকে লিমিটেড রাখব আমরা আমাদের ঐতিহ্য থেকে কোথায় এবং কতটুকু দূরে সরে এসেছি সেটুকু বলার জন্য। আমাদের ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান বিষয়টি ছিল পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ এবং বিশেষ করে সহকর্মী এবং অধীনস্থদেরকে সুরক্ষা দেয়া। ব্যক্তিগত পর্যায়ে আমি দুটো ঘটনার উল্লেখ করি। আমি লেফটেন্যান্ট থাকা অবস্থায় সেনানিবাসের বাইরে এক ঘটনায় আমার বিরুদ্ধে সেনা সদর থেকে আমার অধিনায়কের কাছে একটা চিঠি আসে। তিনি যেহেতু বিশ্বাস করেছিলেন যে কাজটি আমি সরল বিশ্বাসে এবং সেনাবাহিনীর স্বার্থেই করেছি, তিনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, আমাকে বিষয়টি জানাননি পর্যন্ত। তিনি যেদিন পোস্টিং হয়ে ইউনিট থেকে চলে যান সেদিন বিষয়টি আমাকে জানিয়েছিলেন। দ্বিতীয় ঘটনা, আমার ইউনিটের দুজন সৈনিক মনিহার সিনেমা হলে যশোরের সিনেমা দেখতে গিয়ে এক মারামারিতে লিপ্ত হয়। একজন সৈনিক মারামারিতে লিপ্ত হলে অন্যজন তাকে ফেলে পালিয়ে আসে। আমার অধিনায়ক এদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় যে মারামারিতে লিপ্ত হয়েছিল তাকে সামান্য শাস্তি দিয়ে যে পালিয়ে এসেছিল তাকে বড় ধরনের শাস্তি দেয়। কারণ হচ্ছে বিপদের সময় একজনকে ফেলে পালিয়ে আসা কোনো মতেই একজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যের সাজে না। আমার ঊর্ধ্বতনের কাছ থেকে বা আমাদের ঊর্ধ্বতনের কাছ থেকে আমরাও বিভিন্ন জিনিস শিখে আমাদের জীবনেও আমাদের অধীনস্থদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। তবে ইদানিং যে সেটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি তার প্রমাণ মেজর সিনহা এবং মেজর জাহিদের হত্যা এবং তার পরবর্তীতে সেনাবাহিনীর কর্মকাণ্ড। এক সময় সেনাবাহিনীর চাকরিতে ঢোকার একমাত্র কারণ ছিল দেশপ্রেম। টাকা পয়সার প্রতি তেমন কোনো মোহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের ছিল না বললেই চলে। সময়ের বিবর্তনে সেই ঐতিহ্যকে আমরা হারাতে বসেছি। সাম্প্রতিক সময়ে
অর্থের প্রতি মোহ, আড়ম্বরপূর্ণ জীবন এবং শো অফের প্রবণতা আমাদের ঐতিহ্য থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে বলে আমি একান্তভাবেই মনে করি। ঐতিহ্যগতভাবে সেনাবাহিনীর বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণের অন্যতম মূলমন্ত্র ছিল শক্ত প্রশিক্ষণ, সহজ যুদ্ধ এবং ঘাম রক্ত বাঁচায়। শক্ত প্রশিক্ষণ থেকে আমরা মনে হয় অনেকটাই দূরে সরে এসেছি। 80 এবং 90-এর দশকে পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে আমাদের সফলতার মূল চাবিকাঠি ছিল আমাদের শক্ত প্রশিক্ষণ। সে ধরনের শক্ত প্রশিক্ষণ থেকে আমরা অনেকটাই এখন দূরে। বিশেষ করে গত 2 বছর সেনাবাহিনী সেনানিবাসের বাইরে বিভিন্ন কাজে নিয়োজিত থাকায় সেই প্রশিক্ষণ অনেকটাই ঘাটতি হয়েছে এবং সামনের দিনগুলোতে সেনাবাহিনী সেই প্রশিক্ষণকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে আমি আশা রাখি। বিজ্ঞান দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা আমাদের পে প্যারেডের পরিবর্তে বিকাশে বা অ্যাকাউন্টে বেতন দেওয়া শুরু করেছি। শুধুমাত্র এই পে প্যারেডের জন্যই প্রতি মাসে অন্তত একবার হলেও কোম্পানি কমান্ডারের সাথে প্রত্যেক সৈনিকের দেখা হতো এবং সেটা রূপ নিত একটা উৎসবে। পে প্যারেডের মতো একটা অনুষ্ঠান পে প্যারেড না হলেও এখন আবার নতুন করে চালু করা উচিত বলে আমি মনে করি। আমাদের ঐতিহ্যের মূলে কুঠারঘাত করেছে সেনা সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা। সেনাবাহিনীতে যখন থেকে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়েছে তখন থেকেই সেনা সদস্যরা তাদের পেশাগত দক্ষতাকে মূল্য না দিয়ে রাজনৈতিক নেতাদের নৈকট্য লাভের দিকে বেশি ঝুঁকে পড়েছে এবং সেখানেই ঘটেছে সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি। আমি মনে করি সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে পারলে সেনাবাহিনী তথা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারবে। সৌম্য, শক্তি, ক্ষিপ্রতা, এই মূল মন্ত্রে আমরা আবার উজ্জীবিত হব, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আবার উজ্জীবিত হবে, এই আশা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদারকে।